তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একটি সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। না করেছে। আপনি কেন নিজে টেনে? তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন হতে হবে। এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইন। জনাব ফজলুর রহমান ওরফে ফজু পাগলাকে জুতা পিটা করা হয়েছে, কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি রাজাকার আলবদর বলে গালিগালাজ করা এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমান। কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেয় ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, সেক্ষেত্রে আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই। আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এমনকি বলা চলে ভারত সরকারের যেন কোথাও আগুন লেগে গেছে তার এই বক্তব্যের কারণে। তিনি কি বলেছেন? এই যে একটি নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ না হলে ফজলুর রহমানের মতো মানুষ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারত না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে শেয়ার করব যা সকলকে অবাক করে দিয়েছে। অবশ্যই সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কঠিন জবাব দিয়েছে, জায়গা মতো মলম দিয়েছেন। এক কথা যদি বলি, ফজলুর রহমানকে আমিরে জামাত পুরো জাতির সামনে নাকানি চুবানি খাওয়াইছেন এবং অপমান করেছেন। ফজলুর রহমানকে এক প্রকার সংসদে জুতো পিটা করা হয়েছে। এমনকি বিএনপির অধিকাংশ নেতা ফজলুর রহমানের পক্ষে ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ফ্লোর নিয়ে যা বলেছেন সেটা আমিরে জামাতের পক্ষে গিয়েছে এবং ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি স্পিকার পরিস্থিতি শান্ত করতে যা বলেছেন সেটাও আমিরে জামাতের পক্ষে গিয়েছে, ফজলুর রহমানের বিরুদ্ধে গিয়েছে। এমনকি যাচাই বাছাই করে ফজলুর রহমানের বক্তব্য এক্সপান্স করা হতে পারে। এক কথা যদি বলি, ফজু পাগলা, আমি একটু ক্লারিফিকেশন দিই। এই জনাব ফজলুর রহমানকে আমি ফজু পাগলা বলা বাদ দিয়েছিলাম। তার সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় সামনে পরে। আমি ভেবেছিলাম যে সালাম দিয়ে কথা বলবো, কিন্তু রুচিতে বাধে। দর্শক, এ যা শুরু করেছে, সংসদের মতো একটা জায়গায় যে উদ্ভট কাণ্ড ঘটিয়েছে, যেভাবে আওয়ামী ফ্যাসিস্টের মতো আচরণ করছে, তাতে আবার জনগণ তাকে ফজু পাগলা বলবে। এবং আসলেই তার কথাবার্তা পাগলাটে টাইপের, মিনিমাম সভ্যতা ভব্যতা নেই। তার কথাবার্তার মধ্যে আছে বেপরোয়া ভাব। দর্শক, ব্যক্তিগত আক্রমণ ফজলুর রহমান করেছে। আইন, সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদীয় রীতিনীতি, এগুলোর প্রতি তার মিনিমাম শ্রদ্ধাবোধ নাই। তিনি নাকি সিনিয়র পার্লামেন্টারিয়ান, অথচ তার কথাবার্তা অসংসদীয়, মানে গ্রামের খ্যাতের মতো। এবং কথা বলতে গেলে মুখ দিয়ে তার স্যাপসিটে। এ কারণে আমি সচেতনভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করব। আমি জানি না যে তার পাশে যারা সিট পেয়েছেন তারা কিভাবে এটা টলারেট করেন। খুব বিরক্তিকর একটা পার্সন। তো পুরো জাতির সামনে, একেবারে ক্যামেরার সামনে অপমানিত হয়েছেন, ভালো লাগছে না? দর্শক, ফজলুর রহমানের বক্তব্যে সংসদে তীব্র হট্টগোল বেঁধেছে। তিনি যে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছেন তাতে জামাতের লোকজন প্রতিবাদ করেছেন ইনস্ট্যান্ট, এবং প্রায় 30 মিনিট যাবতীয় হট্টগোল থেকেছে। বিএনপির লোকজন তেমন তার পক্ষে থাকে নাই, দুই একজন মাঝে মাঝে একটু টেবিল চাপিয়েছেন। দর্শক, এই ফজলুর রহমানের ভাষা কতটা জঘন্য এবং নিকৃষ্ট আমার দেশ রিপোর্ট করেছে এই শিরোনামে। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো ফজলুর রহমান বেঁচে আছে। জাতীয় সংসদে, যেখানে সবাই নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আলবদর রাজাকারের বাচ্চারা কোন ৭১-এর পরবর্তীতে জন্মগ্রহণ করা এমপিদের উদ্দেশ্য করে এভাবে বলাটা, এটা কতটা থার্ড ক্লাস, অরুচিশীল এবং খ্যাতের মতো ভাষা আপনারা সহজেই বুঝতে পারছেন। দ্যাট মিনস ফজলুর রহমান একটা খ্যাত, একটা অশিক্ষিত লোক, তার মধ্যে কোনো স্মার্টনেস নাই, সিভিলাইজেশন নাই। তা জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম নানানভাবে তাকে বুঝিয়েছেন, তাকে উদ্দেশ্য করে অনেক নসিহতমূলক কথা বলেছেন। কিন্তু এই পাগলার শরীরে আওয়ামী রক্ত, শেখ মুজিবের বীর্যবা রক্ত। এই পাগলা সঠিক কথা বলতে জানে না, এবং সঠিক কথা বলে কিনা সন্দেহ আছে। অতএব স্পিকার বুঝাক আর সালাউদ্দিন আহমেদ বুঝাক,
এই পাগলা বুঝ নেবেন বলে মনে হচ্ছে না। তো দর্শক, তার পুরো বক্তব্য পুরোটাই অরুচিশীল, কুরুচিপূর্ণ, কিন্তু জাস্ট এই দু একটা লাইনের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আলবদরের বাচ্চারা ফজলুর রহমান এখনো বেঁচে আছে। অথচ এই ধরনের রাজনীতি বা এই ধরনের বিভাজনমূলক কথা এটা বর্তমান খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপির সাথে তো যাই না। এই ফজলুর রহমান তো আওয়ামী লীগ করেছেন, কাদের সিদ্দিকী দল করেছেন, 17 ঘাটের পানি খাওয়া, তারপরে এসে বিএনপিতে আশ্রয় নিয়েছেন। জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপির সাথে তো একদম তার আদর্শ কন্ট্রাডিক্টরি। এমনকি তারেক রহমান এই সালাউদ্দিন আহমেদের যে বর্তমান বিএনপি তার সাথেও যায় না। ফজলুর রহমান একটা গুরুত্বহীন লোক, তাকে গালি দিয়ে তাকে অপমান করলে বিএনপির কিছু আসে যায় না। এই জন্য ফজলুর রহমানকে সংসদে চরম অপমান করা হলেও বিএনপির সিনিয়র মন্ত্রীরা তাকে মোটেও ডিফেন্ড করেনি, বরং আমিরে জামাতকে শান্ত করেছেন। তাহলে বুঝতে পারছেন এই ফজলুর রহমান কতটা অগুরুত্বহীন লোক। যে তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন, মানে তার যা অবস্থা এখন, তাকে দেশ ছেড়ে পালাতেই হবে। এখন ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই, আপনি একটা নিরপেক্ষ সরকার গঠন করুন, মানে ওই আপনাদের কি বলে না, তদারকি সরকার টাইপের একটা ব্যবস্থা করুন। আমি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যেতে চাই, এবং সেটা যত শীঘ্র সম্ভব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে, এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর, তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন আপনি, তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। কেন, তার মন্ত্রিসভায় যারা আছে তাদের কারণ নেই। অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশুদিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন, এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে, আমি এই পদে আর থাকতে চাইছি না। আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ এবং ভারতে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চেয়ে তার এই বক্তব্য বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভারতে। এমনকি বলা চলে ভারত সরকারের যেন কোথাও আগুন লেগে গেছে তার এই বক্তব্যের কারণে। তিনি কি বলেছেন? তিনি গত বৃহস্পতিবারে, এই 23 এপ্রিল ঢাকার মিরপুরে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার কারণে রোহিঙ্গা ইস্যু আমরা মোকাবেলা করতে পারি নাই। অর্থাৎ তিনি চট্টগ্রামের কথা বলেছেন যে চট্টগ্রামে যদি আমাদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো তাহলে এই যে দলে দলে রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এটি আমরা ঠেকাতে পারতাম। তার এই বক্তব্যের ভিতরে তিনি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেটি সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ভারতের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সেটি হচ্ছে তিনি বলছেন যে আমরা দীর্ঘদিন মাল্টিরোল এয়ারক্রাফট কিনি নাই। আমাদেরকে যদি এই মাল্টিরোল এয়ার কমব্যাট থাকতো তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি উন্নত হতো। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করাও কঠিন, পররাষ্ট্র নীতিও ঠিকঠাক মতো কাজ করানো কঠিন,
এরকম ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন। আর এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, আজকে যদি প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বর্তমানে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, তাহলে সকল আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।